হৃদয়ে রহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব 11। আয়নার আলমারিতে নিজের কাপড় রাখতে বেশি সময় লাগলো না। মাহির তাকে সেখানের অর্ধেকের চেয়ে বেশি জায়গা ছেড়ে দিয়েছে, তাও আয়নার সব সুটকেস খালি হয়নি। এই আলমারিতে মাহিরের সব জামা কাপড় ইভা কীভাবে এঁটেছে তাও এক বিস্ময়কর ব্যাপার। ঘরটায় আসবাবপত্র একদম সীমিত। একটা ওয়ার্ড্রোব বা বড় আলমারি ছাড়া কিছুতেই সুটকেস খালি হবে না। কিছু কাপড় ওইখানে রাখতে হবে। আয়নার তাতে অসুবিধা নেই, সে যেভাবেই সাজিয়ে রাখলো। মাহির ওষুধ এনে কিছুক্ষণ পর আশেপাশের ঘুরঘুর করে নিচে চলে গেছে। সারা জীবন কাটিয়ে দেওয়া খোলামেলা ঘরটা তার কাছে আজ হুট করে বেশ সংকীর্ণ মনে হচ্ছে। তার কারণ কি তবে এই বিশেষ নারীর উপস্থিতি? এসব মাহির ভাবতে পারেনি। তার আগে নিচে থেকে জরুরি তলব এসেছে। নিশ্চয় বড় চাচা বাড়িতে ফিরে সব জানতে পেরেছে। মাহির জানে বড় চাচা তাকে কি বলতে পারে। মনসুর আলম ভদ্রলোকটি খুবই নরম প্রকৃতির, নির্ঝঞ্ঝাট মানুষ। রব্বুল আলামিনের ইচ্ছায় সম্পূর্ণ বিপরীতমুখী সম্পর্ক ও সমস্যা জর্জরিত হয়ে সারা জীবন কাটিয়ে দিতে হয়েছে তাকে। অন্যদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে মনসুর আলম স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাও মাহিরকে কড়া স্বরে বললেন, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড মাহির, এসব তোকে মানায়? কাউকে পছন্দ করে রাখতে বলতে পারতি, এটলিস্ট আমাকে বলতি। এভাবে ইডিয়েটের মতো হুট করে বিয়ে করে বউ এনে হাজির করা তোর সাথে যায়? ভাই বোনরা কী শিখবে? মাহির মনে মনে প্রমোদ গুনল। সে পুরো ঘটনা বড় চাচাকে আবার শোনালো। মনসুর আলম নড়ে চড়ে বসলেন। অযথায় এত বিস্তারিত গল্প বানিয়ে বলার মতো ছেলে মাহির না। এ তো খুবই ড্রামাটিক ব্যাপার সাফার বাপ। আমার লাইফ কবে সরল ছিল? তাও ঠিক, জীবন অনেক সময় করণ জোহরের মুভির চেয়েও বেশি নাটকীয় হয়। এখন কি করবি ভেবেছিস? আমার পরিচিত উকিল বাড়িতে নিয়ে এসেছি, যেহেতু সংসার করব বলেই এনেছি। পরিস্থিতি যাই হোক না কেন তিনি আমার স্ত্রী, আমার দায়িত্ব। কি বলছিস? মেয়েটা তো তেমন এডুকেটেডও না, অথচ তোর কি চমৎকার সব রেজাল্ট। ক্যারিয়ার মাত্র শুরু করলি, এ রকম গ্যাপ নিয়ে মানসিকতা না মিললে কিন্তু মহা বিপদ। দীর্ঘমেয়াদে এমন সংসার গলায় কাটায় পরিণত হয়। আমি কথা দিয়েছি চাচা, নিজের মুখের কথার মান না রাখলে নিজের সাথে আজীবন চোখ মেলাতে পারবো না। আইরিন জাহান সরকার ভবিষ্যতে আমার গলার কাটা হবে কিনা জানি না, কিন্তু আমার পরিচয় থাকবে এটা নিশ্চিত। মনসুর আলম গলা খেকারি দিয়ে বললেন, না জানি না বাপ। বাড়ির মহিলারা কেউই তো খুশি না, ওদের পক্ষে অনেক যুক্তি আছে। তুই তাহলে ওকে ভালো মতো সবার মন জুগিয়ে চলার কথা বলে দে। এই বাড়িতে থাকতে হলে এর কোনো বিকল্প নেই, ইভেন ফর মি, হা হা হা। মাহিরের হাসি পেল না। বড় চাচার সামনে সে যতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছে, মনে ঠিক ততটাই দোটানায় আছে। এই বাড়িতে বাড়ির মানুষগুলোকে নিয়ে তাদের দাম্পত্যের আদৌ কোনো ভবিষ্যৎ আছে? মিনি চোখ বড় বড় করে বলল, এটা কি? আয়না বিছানায় নতুন চাদর বিছিয়ে বলল, আমার রেডিও। এ তো অনেক পুরনো, চেনাই যায় না। এটা দিয়ে তুমি গান শুনো ভাবি? ফোনেই তো শোনা যায়। আমার এটা পছন্দ, নবটা ঘোরাও তো। মিনি আয়নার কথা মতো করতেই পুরনো দিনের উত্তম কুমার সুচিত্রা সেনের গান বেজে উঠল। আয়না গুনগুন করতে করতে ঘরটা পরিষ্কার করতে লাগলো। তুমি গান গাও ভাবি? উহু, গলায় জড়তা আছে, মোটেও সুরেলা কণ্ঠ নয়। কে বলেছে এমনটা? সবাই বলেছে। হায় খোদা, মুখের উপর। তাও তুমি গাও? নিজের ইচ্ছা হলে গুনগুন করি, সবারটা ধরতে যাবে কি? মিনি নতুন ভাবির পরিপাটি কাজ দেখে তার আরও কিছুক্ষণ গল্প করতে ইচ্ছে হয়, কিন্তু মা যদি জানতে পারলে তাহলে আর তাকে আস্ত রাখবে না। এত রাগ হতে মাকে কখনো দেখেনি মিনি। এবার তো কেউ তার সামনে কোনো কথা বলার সাহস পাচ্ছে না। নতুন ভাবির নিচে নামাও নিষেধ। মিনি মায়া লাগে,
প্রেম করলেও কি এত বড় দোষ হয় নাকি? মিনির সাথে যদি তার শ্বশুর বাড়িতে এমন করে, তবে সে তো দুঃখই মরে যাবে। মাহির ভাইয়া আবার গেল কোথায়? আমাকে বলে যায়নি। সত্যি? মিথ্যে বলার প্রয়োজন দেখছি না তো। মিনি খুব ইতস্তত করে বলল, একটা কথা বলি, রাগ করবে না তো? করার মতো হলে করব, আগে থেকে কিছু বলতে পারছি না, তাহলে বলবো না। ঠিক আছে। আচ্ছা শোনো শোনো, তোমরা সত্যি একে অপরকে আগে থেকে চিনতে না? বলো না আমাকে। আমি কাউকে বলবো না, প্রমিস। চিনতাম না আগে থেকে, তবে পছন্দ করতে না? না বাবা, না, করতাম না। মিনি ভেবে বলল, এখন? এখন করো? আয়না থমকে বলল, না। মিনি বিরক্তি হয়ে বলল, উই আর টিজিং মি? এটা কোনো কথা? কেন করবে না? মাহির ভাইয়া ইজ আ জেন্টেলম্যান, তাই বুঝি? অবশ্যই তুমি খুব লাকি। আয়না রেডিওর ভলিউম বাড়িয়ে দিয়ে বলল, তা দেখা যাবে। পায়ে ঘন আলতা দেওয়া আয়নার ছোটোবেলার স্বভাব। বালিকা বয়সে সে আলতা দিয়ে হাতে পায়ে বিভিন্ন নকশা রাঙিয়ে মিষ্টি স্বরে বলল, আমি কোনো কাজ করতে পারবো না দাদি, আলতা পরেছি তো। তখন তার দাদি রেগে খেকিয়ে উঠতেন, আলতার সৌন্দর্য দুধে ফোটে। শুভ্র তনুর ত্বকে আবিরের মতো গাঢ় লাল কেমন সুন্দর জ্বলজ্বল করে, মেয়ের রূপ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আয়নার কি তেমন রূপবতী নাকি? তার কি দরকার এসব করার? তিনি কটাক্ষ করে বলতেন, ফুলবিবি সেজে বইসা আছে আলতা পইরা, কেমন বিশ্রী লাগতেছে। স্যাহ, এক সময় গায়ে আয়না সেসব কথা মোটেও গায়ের মাখাতো না। তার সুন্দর লাগে তাতেই হবে। তাই মাহিরকে পলকহীন চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে খুব বিচলিত হলো না। তবুর হাতটা কাঁপল সামান্য। দক্ষ কারুকাজ কিছুটা হুঁচট খেলো। মাহির হঠাৎ বিড়বিড় করে বলল, মাটির পুতুল। আয়না গম্ভীর স্বরে বলল, কি বললে? না কিছু না। মাত্রই তো শুনলাম আমি তোমার জন্য আমার ফোকাস নষ্ট হলো। মাহির এবার বেশ থতমত খেয়ে গেল। নিজের ভুল ঢাকতে তাড়াতাড়ি আমতা আমতা করে বলল, না মানে, ছোটবেলায় মেলায় যেতাম না, সেখানে একবার দেখছিলাম। আর কি রোদে পোড়া উজ্জ্বল তামাটে রঙের মাটির টেপা পুতুলগুলো সারি সারি সাজানো থাকতো। আগুনের তাপে পোড়া সেই সোনাঝরা রং আর লাল রঙের নিখুঁত আলপনা। মানে হঠাৎ করে তোমার এই পায়ের আলতা পরা দেখে হুট করে ওই মেলার কথা মনে পড়ে গেল। ঠিক তেমনই, মানে একদম অমন অদ্ভুত একটা মায়া লেগে থাকতো পুতুলগুলোর গায়ে, অন্য কিছু না কিন্তু। আয়না মাথা নিচু করলো, চুল দিয়ে তার আরক্ত মুখ ঢেকে গেল। খানিকটা আলতা পরে সব একাকার হলো। আয়না রুষ্ট হয়ে বলল, সব তোমার জন্য। হতভম্ব মাহির বলল, আমি কি করলাম? ডিস্ট্রাক্ট? কত দূরে দাঁড়িয়ে আছি আমি, কথাও তো বলছিলাম না। দিস ইজ আনফেয়ার। কথাই দূরে, আর এসব আলতা পরা পুতুল মায়া এসব বলতে গেলে কেন? দেখো আমার সব আলতা পুড়ে গেল। মাহির দীর্ঘশ্বাস ফেলে বলল, জি আমার অপরাধ হয়েছে। এসো আমার হাত ধরে উঠে এসো। আয়না মাহিরের হাতের দিকে তাকিয়ে রইল। অতিরিক্ত করে লোকটা। সে হাত তো ধরলই না, প্রায় দৌড়ে ছাদ পেরিয়ে ঘরে ঢুকলো। মাহির তাকিয়ে রইল তার ফেলে যাওয়া অরুণাভ পদচিহ্নের দিকে। মিনিকে অবাক করে দিয়ে সন্ধ্যার দিকে আয়নার নিচে নামলো। মিনির হাতে তখন আশাপূর্ণ দেবীর প্রথম প্রতিশ্রুতি। সে বই রেখে আয়নার দিকে এগিয়ে গেল। ফিসফিস করে বলল, ভাবি তুমি নেমে এলে কেন? আয়না শান্ত স্বরে বলল, চা খাবো। উপরে কেন? স্টোভ বা হিটার থাকলে আসতে হতো না। মিনি বলল, আমি ভালো চা বানাতে পারি জানো, মশলা চা। দাঁড়াও চুলোয় পানি বসাই। আয়না বুঝতে পারল এই মেয়েটার মুখে কোনো জড়তা নেই, যে কোনো টপিকের কথা তৈরি থাকে। প্রথম দিকে চিলেকোঠার কিছুক্ষণ ঘুরঘুর করতে করতেই কথার খই ফুটল।
আয়নার কথার পিঠে স্বভাবসুলভ অল্প কথায় সে মোটেও দমে না, বরং উৎসাহ নিয়ে ভাব জমানোর চেষ্টা করতে থাকে। আয়না ধবধবে পরিষ্কার রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তার কাজ দেখে। মিনি বলে, জিনিসপত্র উলট পালট হলে মাঝে কী রাগ করে, রান্নাঘরের সব তার পাই টু পাই হিসেবের এদিক সেদিক হলেও টের পেয়ে যায়। আয়না বলল, বেশ ইন্টারেস্টিং তো। সত্যি বললাম, মানলাম। মিনি এক কাপ চা আয়নাকে দেয়, তারপর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আয়না চুমুক দিয়ে বলে, আসলেই ভালো হয়েছে। এই চাটা তুমি বুড়ির ঘরে নিয়ে আসো না, আমার বান্ধবী ফোন দিচ্ছে। নিশ্চয় ওর হতচ্ছাড়া বয়ফ্রেন্ডটা কোনো অকাজ করেছে। আয়না নিঃশ্বাস ফেলে বলে, দাও দিয়ে আসি। তাহেরা বানু বিছানার উপর জায়নামাজ বিছিয়ে তসবিহ গুনছিলেন। আয়না চা নিয়ে ঢুকতেই তিনি বাঁকা চোখে তাকালেন। তার মনক্ষুণ্ণ ভাব এখনও দূর হয়নি। এ পর্যন্ত মাহির একবারও তার ঘরে আসে নাই। বড় বউ ও চটপট দেখাচ্ছে। তিনি তসবিহ রেখে বলল, তোমারে কাম কাজ দিল আবার কে? তুমি উপরে থেকো, ঘোরাঘুরি করো, আরাম করো, পাকঘরে যাইতে হবে না। আয়না স্পষ্ট স্বরে বলল, আমি রান্নাঘরে যাইনি তো। মিনারা চা ধরিয়ে দিয়ে বলল, নিয়ে আসতে, তার অন্য কাজ আছে। তাহেরা বানু রূঢ় স্বরে বললেন, মিনি বটটার আবার কাম কি? সারাদিন মোবাইলে হা হা হি হি কইরা বেড়ায়, ফাজিলের ফাজিল। আয়না চা এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখুন তো, চিনি ঠিক আছে? তাহেরা বানু চা মুখে দিয়ে বললেন, কই চিনি দিছে, মিষ্টি হয় নাই। আপনার ডায়াবেটিক্স তো বেশি শুনলাম, তাই হয়তো কম দিয়েছে। সব মাতুব্বর আমার ঘরে এসে হাজির হয়েছে। যাও তো নাচবো, তুমি যাও। আয়না দরজা ভিজিয়ে চলে এলো। সে পুরো দোতলায় একবার চোখ বদলালো, তেমন সারা শব্দ নেই। ছিমছাম। বড় চাচা ও চাচি নিজেদের ঘরে দরজা বন্ধ করে দেখছেন। মিনি কলে বান্ধবীদের সাথে গল্প করছে, আর ছেলেটা একদম ঘর থেকে বের হয়নি। আয়না উপরে মাহিরের ঘরে উঠে কিছুক্ষণ কুলসুম বেগমের সাথে কথা বলল। তিনি ইতিমধ্যে মেয়েকে 4 বার কল দিয়েছে। দুশ্চিন্তায় বুক হাঁসফাঁস করছে। আয়নাকে পেয়ে পই পই করে বাধ্য হয়ে চলার কথা বুঝিয়ে দিলেন। আয়না ভাই বোনের সাথে অল্প করে কথা বলল, সবার খোঁজ খবর নিল। খুব আশ্চর্যের ব্যাপার হলো, তার নিশিখালির জন্য খারাপ লাগছে, সামান্য হলেও লাগছে। এই বিশাল কনক্রিটের দেয়াল মোটেও স্বস্তি দিচ্ছে না। অস্বস্তি হওয়ার আরও অনেক কারণ আছে। এই অনিশ্চিত জীবনযাপনের মধ্যে একটা ঘটনা তাকে মনে মনে তটস্থ রেখেছে। যতই সে মানসিকভাবে প্রস্তুত নেয়, ততই ব্যাপারটা পিছাতে থাকে। বিয়ে হওয়ার পর থেকে বেশ কয়েকটা রাত পার হয়ে গেছে। পরিস্থিতির চাপে হোক বা নিশিখালির সেই চরম অনিশ্চয়তার কারণে তারা দুজনেই এক বিছানা ভাগ করলেও তাদের মধ্যে এক অদৃশ্য কাচের দেয়াল রয়ে গেছে। স্বামী হিসেবে মাহিরও এখন পর্যন্ত শারীরিক ঘনিষ্ঠতার কোনো ইঙ্গিত বা ন্যূনতম কোনো তাগিদ দেখায়নি। আয়নার মাথায় বিয়ে নিয়ে সিনেমাটিক কোনো নাটকে চিন্তা কাজ করে না। সিনেমার পর্দায় দেখা সেই সব দম্পতি যারা বিয়ের পর একে অপরকে না ছোঁয়ার শপথ করে, আলাদা বালিশ নিয়ে যুদ্ধ করে, তাদের আচরণ আয়নার কাছে সবসময়ই চরম অপরিণত আর শিশুসুলভ মনে হয়েছে। আয়না অতি আবেগপ্রবল মেয়ে নয়। শরীরকে সে এমন কোনো পবিত্র বেদিতে বসিয়ে রাখেনি যে তাতে কারো ছোঁয়া পড়লে মাথায় আকাশ ভেঙে পড়বে। সে জানে অসময়ে আর অদ্ভুত পরিস্থিতিতে তাদের বিয়েটা হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে মানেই কিছু জাগতিক দায়বদ্ধতা। সে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল যে তাকে তার বৈবাহিক দায়িত্ব পালন করতে হবে। এটা এই নড়বড়ে সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ, আর সে তা মেনে নিতে দ্বিধাবোধ মোটেও করবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে মাহিরকে নিয়ে। মাহিরের এ নিয়ে নির্লিপ্ততা আর নিস্পৃহার ব্যবহার আয়নাকে এখন
ততষ্ট করে তুলছে। মাহির যখন গভীর রাতে তার পাশে নিঃশব্দে শুয়ে থাকে তখন আয়নার প্রতিটা মুহূর্ত মনে হয় এই বুঝি একটা হাত তার দিকে এগিয়ে আসবে, এই বুঝি তাকে কাছে টানবে। কিন্তু না, এরকমভাবে কতক্ষণই বা আর থাকা যায়? বাকি সব কিছুতে তো আর আচরণ স্বাভাবিক। মাহির কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছে না, নাকি এর পিছনে অন্য কোনো গভীর দ্বিধাবোধ করছে? মাহিরের এই আনপ্রেডিক্টেবল আচরণ আয়নার কাছে এক বড় বাধা। সে বুঝতে পারছে না মাহির কি তার সম্পত্তির অপেক্ষা করছে, নাকি মাহির নিজেই এই সম্পর্কটাকে শুধু এক ধরনের সমাজসেবার কাজ হিসেবে দেখছে। যদি মাহির সরাসরি কোনো দাবি করত, আয়না হয়তো সেটাকে সহজভাবে নিতে পারত। কিন্তু এই যে মাহির কোনো শব্দ না করে তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখছে, অথচ স্বামী হিসেবে ন্যূনতম কোনো দাবি তুলছে না, এই ব্যাপারটাই আয়নাকে সবচেয়ে বেশি বিচলিত করছে। সে নিজেকে প্রস্তুত করে রাখলেও অন্য পক্ষ যখন নীরব থাকে তখন সেই নীরবতাটাই একটা প্রচণ্ড প্রশ্নের মতো তাকে তাড়া করে ফেরে। মাহির যখন ঘরে ফিরল, আয়না ততক্ষণে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে। মাহির বাইরে বেরিয়েছিল, তারপর দোতলার বেশ সময় ধরে ছিল। সে ঘরে ঢুকে আয়নার কাছাকাছি এসে দাঁড়ালো না, বরং টেবিলের ওপাশে দাঁড়িয়ে ধীর গলায় বলল, নিচে দাদির প্রেশারটা একটু বেড়ে গেছে, ডাক্তার এসেছিল, বাড়ির সবাই এখন একটু টেনশনে আছে। তোমাকে হয়তো আরও কয়েকটা দিন এভাবে একাকী কাটাতে হবে। মিনি আসবে যদিও, তবে সে বেশ ছোট ও অবুঝ। বড় চাচির মন মেজাজ এখন একদম ভালো না। আমি জানি, এসব নিয়ে আমি লজ্জিত, তবে তুমি একটু ধৈর্য নিয়ে থেকো আয়না। আমি চেষ্টা করছি সব কিছু স্বাভাবিক করার। ঘরের অনেক কিছুই পুরনো, কাল নতুন আলমারির অর্ডার দোকানে ঠিক করে দেব। তোমার সব কাপড় ওখানে রাখা যাবে। আর পড়ার টেবিলটা যদি তোমার জানালার ওপাশে সরাতে হয় বলো, আমি সরিয়ে দেব। কেমন? তোমার যা প্রয়োজন আমাকে সরাসরি বলবে, প্লিজ। আয়না মাহিরের দিকে তাকালো। তার প্রতিটি শব্দের দায়িত্ব আছে, কিন্তু কোনো অধিকার নেই। মাহির কেবল জানতে চায় তার কোনো কিছু লাগবে কি না, সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে কি না। মাহির এবারও তার চোখের দিকে তাকিয়ে কোনো দাবি তুলছে না, কোনো নিবিড় মুহূর্তের আবদারের সূচনা করছে না। ব্যাপারটা নিয়ে কি তবে শুধু আয়না ভাবছে? কী মহা যন্ত্রণা! তবে সেটা পুরোপুরি সত্য নয়। শান্ত শিষ্ট ন্যায়বান ও ধৈর্যের প্রতীক মাহির আহমেদ যদিও কথা বলছে খুব ধীর স্থিরভাবে, কিন্তু তার হাতের আঙুলগুলো কাঠের টেবিলের উপর অকারণে নড়ছে। সে হয়তো নিজেকে একদম স্বাভাবিক দেখাতে চাচ্ছে, কিন্তু তার প্রতিটি নড়াচড়ায় এক ধরনের আড়ষ্টতা স্পর্শ। রাত বাড়ার সাথে সাথে ঘরটা, বাইরের জগৎটা ল্যাম্পপোস্টের ম্লান আলোয় ভরে উঠল। মাহির আলমারি থেকে নিজের জন্য একটি চাদর বের করে নিল। সে আয়নার দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, তুমি কি ঘুমিয়ে পড়বে? সারাদিন অনেক ধকল গেছে। আয়না বলল, হ্যাঁ, শুয়ে পড়ছি আমি। আলো নিভিয়ে দিলাম। গুড নাইট। গুড নাইট। মাহির তারপরও অন্ধকারে বেশ খানিকটা সময় অকারণে হাঁটাহাঁটি করল, পানি খেলো, তার পরপর কয়েক গ্লাস। ক্লান্তির সাথে আর না পেরে সে যখন খাটের অন্য পাশে এসে শুতে গেল তখন সে এক মুহূর্তের জন্য থামল। খাটে শোয়ার পর মাহির প্রথমবার বুঝতে পারল তার ব্যাচেলার জীবনের এই সিঙ্গেল খাটটি আসলে তাদের দুজনের জন্য খুবই ছোট। একটু নড়াচড়া করলেই গায়ে গা লেগে যাচ্ছে। আয়না বুঝতে পারল মাহির নিজেকে গুটিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বিছানা সীমানা এতটাই সংকীর্ণ যে মাহিরের শরীরের উত্তাপ আয়না স্পষ্ট টের পাচ্ছে। আয়না দেয়ালের দিকে মুখ ফিরিয়ে স্থির হয়ে শুয়েছিল, কিন্তু তার ভেতরের ততষ্ট ভাবটা ফিরে এসেছে। হঠাৎ পাশ ফিরতে গিয়ে দুজনই একসাথে নড়ে উঠল।
আর ঠিক সেই মুহূর্তেই তারা মুখোমুখি হয়ে গেল। অন্ধকার ঘরে আয়না দেখল মাহিরের চোখ তার খুব কাছে। তাদের নিঃশ্বাস একে অপরের পাশে আঁকড়ে পড়ছে। মাহিরের সেই শান্ত চোখে গভীর দ্বিধা আর অজানা চাঞ্চল্য। আয়না পাথরের মতো জমে গেল। মাহিরও তার জায়গার স্থির হয়ে রইল। মাহিরের কাঁধের সাথে আয়নার কাঁধ লেগে আছে। এই স্পর্শটুকু কারো কোনো পরিকল্পিত ঘনিষ্ঠতা নয়, বরং পরিস্থিতির বাধ্যবাধকতা। মাহির খুব ধীরে নিজের নিঃশ্বাস প্রশমিত করার চেষ্টা করল। মাহির তার সাথে যতটা সম্মানজনক দূরে থাকতে চাইছে, এই ছোট বিছানায় তাদের ততটাই কাছাকাছি ঠেলে দিচ্ছে। মাহির খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সরি, খাটটা আসলে একটু বেশি ছোট হয়ে গেছে, তবে এটা অর্ডার দিয়ে আসবো। সময় লাগবে যদিও, কিন্তু তাও এসবের প্রয়োজন নেই তো এখন। যা করার ধীরে ধীরে করো, কোনো তাড়া নেই। অবশ্যই অবশ্যই, গুড নাইট। না, কোনো উত্তর দিতে পারল না। তার গলার কাছে কি যেন একটা আটকে গেল। মাহির সোজা হয়ে অ্যাটেনশন পজিশনে স্তব্ধ হয়ে শুয়ে রইল। মনে হলো পুরো ঘরে শুধু তাদের হৃদয় স্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। আয়না বুঝতে পারে মাহির নিজেকে যতটা কঠিন আর উদাসীন দেখাতে চায়, তার ভেতরটা আসলে ততটা সংবেদনশীল। আসলে কাল থেকে অফিসে যেতে হবে। আর কত ছুটি নেব বলো? ফোনের পর ফোন আসছে, তাই খুব ভোরে আমার উঠতে হবে। তবে তোমার কোনো চিন্তা নেই। আমি মাহির। বলো। ও ঘুমাবে তুমি, তাই না? সরি, আই মিড গুড নাইট। 50 বার গুড নাইট বলা বন্ধ করো। সরি, আমি তাহলে এখন একটু এটাও বলা বন্ধ করো। তুমি কি ফ্লোরে শুতে চাও? মাহির হতবাক হয়ে বলল, মানে? না, যেভাবে অর্ধেক শরীর বিছানার বাইরে রেখে শুয়ে আছো, কিছুক্ষণের মধ্যেই তোমাকে মাটিতে গড়াগড়ি করতে হবে, ফর শিওর। আরে তেমন কিছু হবে না, ডোন্ট ওরি। আমি কিন্তু। আয়না তার কাঁধে হাত রেখে বলল, ঘুমাও মাহির, হ্যাভ সাম স্লিপ, উই ডিসার্ভ ইট।